গত ভিডিওতে আগেই বলেছিলাম মুর্শিদাবাদে সম্পূর্ণ ভ্রমণ একদিনের নয়, তার জন্য দরকার হাতে অন্তত 2 দিন। গত পর্বে আপনারা দেখেছিলেন ভাগীরথীর পূর্ব দিকের ঐতিহাসিক স্থান সমগ্র, আর আজ আমি দেখাবো ভাগীরথীর পশ্চিম দিক অর্থাৎ খোশবাগ, হীরাঝিল, রোশনীবাগ, ডাহাপাড়া ধাম, চার বাংলা মন্দির ও সতীর 51 পীঠের একটি পীঠ কিরিটেশ্বরী মন্দির। তো আমরা রয়েছে এখন কিরিটেশ্বরী মন্দিরে। বলা হয় সতীর 51 পীঠের একটি অংশ কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল এখানে, তাই এর নাম কিরিটেশ্বরী মন্দির। মির্জাফরও একসময় কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং এই কিরিটি মাকে দর্শন করে এবং পুজো দিয়ে সেই কুষ্ঠরোগ ছেড়ে যায়। হাই গাইজ, গুড মর্নিং। আজকে আমি আবার চলে এসেছি মুর্শিদাবাদে। তো আগের বার আমি যখন এসেছিলাম তখন পূর্ব দিকের ভিডিও করে দেখিয়েছিলাম তোমাদের। আজকে আমি দেখাবো ভাগীরথীর ওপারে অর্থাৎ ভাগীরথীর পশ্চিম দিকে ভিডিও করে, যেখানে সিরাজ উদ্দৌলা ও তার ফ্যামিলির কবরস্থান রয়েছে ও সেখানে রয়েছে কিরিটেশ্বরী মন্দির। তো পুরো ডিটেলস আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব, সঙ্গে থাকো। তো আমার সাথে রয়েছে আর একজন গেস্ট, আজকে আমার কলেজের বন্ধু রবিন। হাই ভাই, কেমন লাগছে এই সকাল সকাল মুর্শিদাবাদে এসে? ভোর 4টার সময় ট্রেনে উঠেছো তুমি? প্রথম আমার এই মুর্শিদাবাদে স্টেশনে প্রথম নামলাম, প্রথম আসা আমার এটা। আচ্ছা আগে বেলডাঙ্গায় ছিলাম, বেলডাঙ্গার পরে আর এদিকে আসা হয়নি। আচ্ছা, সকালবেলা বাইকে করে কল্যাণী স্টেশনে আসা আলাদা একটা অন্যরকম একটা কি বলবো একটা এনভায়রনমেন্ট। আমরা স্টেশনে ঢুকলাম আর ট্রেনটাও ঢুকলো। দারুণ 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 মজা। কারণ বেসিক্যালি সকালবেলা তো উঠতে পারি না। সন্তুর দৌলতে কালকে সন্তুর সাথে কথা বলার পর বুঝতে পারলাম সকালবেলা উঠতে হবে। তার জন্য কি করলাম, সারা রাত ঘুমই হয়নি। ঘুমলে আর উঠতে পারবো না। ও কিন্তু বাংলা ভাষাটা নিয়ে খুব গবেষণা করেছে মনে হয়, ঠিক আছে? কোনো কিছু বলতে যাচ্ছে ও ভেবে ভেবে বলে, ঠিক আছে, কিন্তু খুব ভালো ভালো শব্দ ইউজ করে, যেটা অপোজিট পার্সন যারা শোনে তাদের দারুণ লাগে শুনতে। তো স্টেশন থেকে 15 টাকার টোটোতে পৌঁছে দেবে আমাদের ঘাটে, যার ওপারেই রয়েছে খোশবাগ, হীরাঝিল। আচ্ছা আচ্ছা, এই ঘাটের নাম কি আছে কাকা? ঘাটের নাম কি আছে? হ্যাঁ, শাহানগর। আচ্ছা, তো এখানে কটা পর্যন্ত ঘাট চলে? রাত্রে অবধি চলে। ঘাট পাওয়ালে ঘাটওয়ালাই নাকি? ওই আদিমগঞ্জের লাইনটা। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার পথ এই ফেরিঘাট। টোটোতে সময় লাগে 10 মিনিট মতো। মাত্র 10 টাকার মূল্যে সাইকেল, গাড়ি, টোটো সবকিছুই পারাপার করা হয় এ পথে। 2টো নৌকা নিয়ে একটা নৌকা করা, এবং সেখানে টোটো, গাড়ি ফাড়ি সব উঠে যায়, এবং 4 চাকা পর্যন্ত উঠে যায়। তো আমরা রয়েছি এখন ভাগীরথী নদীর মধ্যে। তো ওপারে যাব এবং ওপার থেকেই শুরু হবে আমাদের ট্যুর। তো আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। বসে কেমন লাগছে? ছেলে এসছে আজকে আমার সাথে, বলছে মুর্শিদাবাদ ঘুরো তোর সাথে। পার হচ্ছি আমরা এই মুহূর্তে। তো একটা কথাই মনে পড়ছে যে নদী তুমি কোথায় হতে আসিয়াছো? বলো, ভাগীরথী উৎসব কোথায় জানো কি? জটা হইনি। আর সেটি দেখা যায় উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহ থেকে। তো আমরা ভাগীরথীর পশ্চিম দিকে এসে পেয়ে গেছি এক কাকাকে, যিনি 300 টাকার মূল্যে আমাদের পুরো এই পশ্চিম দিকের যে পার্টগুলো রয়েছে, রোশনীবাগ, হীরাঝিল, কিরিটেশ্বরী মন্দির, চার বাংলা মন্দির, সমস্তটাই ঘোরাবে। তো তোমরা যদি আসো পেপারে টোটো পেয়ে যাবে 300 টাকা 400 টাকা মূল্যে, তোমরা বার্গেনিং করে নিও। ফেরিঘাট থেকে খোশবাগ 5 মিনিটের দূরত্ব। আজকে আমাদের এই ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান হবে এখানেই। বলা হয় এই খোশবাগেই রয়েছে নবাব সিরাজের পরিবারবর্গের সমাধি। গেট থেকে ঢুকেই যার সমাধি প্রথম দেখা যায়, বলা হয় এটি নাকি প্রথম সমাধি এখানকার নবাব আলীবর্দী খাঁয়ের
মায়ের সমাধি এটি। এর পরের দুটি কবর নিয়ে রয়েছে অনেক জল্পনা, কারণ মির্জাফর পুত্র মিরন বুড়িগঙ্গায় নৌকাডুবি করে সিরাজের মা আমিনা বেগম ও মাসি কসরি বেগমকে হত্যা করলেও গাইডরা বলে থাকেন এটি নাকি তাদেরই কবর। আর এরপরেই রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা ও তার ভাইয়ের সমাধি। নিচেই রয়েছে পত্নী লুৎফুন্নিসা বেগমের সমাধি। আর এরপরেই রয়েছে নবাব আলীবর্দী খাঁর সমাধি ও তার স্ত্রীর সমাধি রয়েছে তারই নিচে। এর পাশেই রয়েছে আরো 17টি কবর। বলা হয় মির্জাফর পুত্র মিরন একই দিনে এই 17 জনকে বিষ খাইয়ে হত্যা করেছিলেন। এছাড়া রয়েছে দানশা ফকিরের কবর। এছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর মিনার। লুৎফুন্নিসা, সিরাজ উদ্দৌলা, আমিনা বেগম, ঘসেটি বেগম এবং নবাব আলীবর্দী খাঁর কবরস্থান, এবং সেগুলি সাজানো রয়েছে, কিন্তু তাদের কোনো রকম কবরে গায়ে তাদের নাম খোদাই নেই, বা ছিল সেগুলো উঠে গেছে, যেগুলো বোঝা যাচ্ছে না এখন। কিন্তু একমাত্র সিরাজের জায়গায় সেখানে পারস্যিক ভাষায় নাম লেখা আছে, কিন্তু আমার ক্ষমতা হলো না পারস্যিক উদ্ধার করা, তো ওটা বলছে নাকি এখানে যে ওটাই সিরাজের কবরস্থান। খুশবাগকে পিছনে ছেড়ে এরপর আমরা রওনা হলাম মা কিরিটেশ্বরী মন্দিরের দিকে। তো আমরা রয়েছে এখন কিরিটেশ্বরী মন্দিরে। বলা হয় সতীর 51 পীঠের একটি অংশ কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল এখানে, তাই এর নাম কিরিটেশ্বরী মন্দির। ও কিরিটেশ্বরীর মাকে দর্শন করাবো। তার আগে বলে রাখি যে মির্জাফরও একসময় কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং এই কিরিটি মাকে দর্শন করে এবং পুজো দিয়ে সেই কুষ্ঠরোগ সেরে যায়। এতক্ষণ ধরে আমি পুজো দিলাম, আমরা সবাই পুজো দিলাম, তো দারুণ লাগলো। এখানে পৌষ মাসে মঙ্গল ও শনিবার মেলা বসে এবং মঙ্গলবার দিন সকালবেলা মায়ের রানী বেশ এখানে থাকে। এখন ওনার প্রতিমূর্তি রয়েছেন এবং আমরা সকালবেলা এসে এখানে পুজো দিলাম, দারুণ লাগলো। কেমন অনুভূতি হলো? মানে সতীপীঠের 51টা সতীপীঠের মধ্যে একটা পীঠ। হ্যাঁ, 51 পীঠের মধ্যে এই পীঠটা। আর এখানে হচ্ছে মায়ের মুকুট পড়েছিল, তাই এনার নাম হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। এইটা হচ্ছে পুনর্নির্মিত মন্দির, মানে হ্যাঁ, এর পিছনে পিছনেটা আদিটা। হ্যাঁ। আচ্ছা, এটা বলে রাখি যে এটা হচ্ছে নতুন মন্দির, যেটা 2023 সালে নির্মাণ করা হয়েছিল, পুনর্নির্মাণ করা হয়েছিল। এর যে আদি মন্দির যেটা ছিল এর পিছনেই, সেটা এখন পুরোটাই ভগ্নস্তূপে, তো সেখানে গেলে কিছুই দেখা যাবে না। তো সেখানে এখন আবার নতুনভাবে আর এক মন্দির তৈরি করা হচ্ছে, এই মায়ের মন্দির। তো এটা 2023 সালে নির্মাণ করা হয়েছিল, এটাই আমি আপনাদের দর্শন করে দেখালাম। তো আপনারা যদি আসেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। এবং প্রতি মঙ্গলবার, পৌষ মাসের মঙ্গলবার এবং শনিবার এখানে মেলা বসে। সে মেলার সময় প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য এবং মাকে পুজো দেওয়ার জন্য। তো আপনারা চাইলে পৌষ মাসের মঙ্গলবার ও শনিবার দিন এসে মাকে দর্শন করতে পারেন, খুব ভালোভাবে দর্শন হবে। সেই সময় মাকে সাজানো হয় পুরো রানী বেশে, দারুণ লাগবে। তো আমি এসেছি আজকে বুধবার, তো মায়ের যে মূর্তি সেটা এই মুহূর্তে নেই, মায়ের ছবি দিয়ে পুজো হলো এবং আমরা পুজো দিলাম, দারুণ সুন্দরভাবে আমাদের পুজো হলো। তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারাও পুজো দেন, দারুণ লাগবে। কিরিটেশ্বরী মন্দির থেকে এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য তথা ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধাম কিরিটেশ্বরী মন্দির থেকে মাত্র 4 কিলোমিটার পর। তবে ডাহাপাড়া রেলওয়ে স্টেশন থেকে একদমই তার কাছে। মুর্শিদাবাদ অন্তর্গত আজিমগঞ্জ শাখার এই ডাহাপাড়া ধাম বা জগৎবন্ধু ধাম মন্দিরের উচ্চতা 118 ফুট। এক অর্থে লেখক, সমাজ সংস্কারক ও বৈষ্ণব ধর্মগুরু ছিলেন এই জগৎবন্ধু সুন্দর। 1871 সালে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। 118 ফুট লম্বা এই ডাহাপাড়া মন্দির, মানে ভাবা যায় মুর্শিদাবাদে এই 118 ফুট লম্বা এই মন্দির। সুন্দর গোলাপের বাগান ও সাদা পাথর দ্বারা নির্মিত এই মন্দিরে দুপুরে 12টা থেকে 1টা পর্যন্ত কুপন দ্বারা আহারের ব্যবস্থাও করা হয়ে থাকে এখানে। দারুণ সুন্দরভাবে সাজানো মন্দির। আমার পিছনে মন্দির এবং ভেতরে আরতি হচ্ছে পর্দা দিয়ে, কিন্তু যেরকম ভাবে সাজানো দারুণ লাগে, দারুণ। ফটোগ্রাফিদের জন্য দারুণ সুন্দর একটা জায়গা।
তো আপনারা যদি কেউ ফটোগ্রাফি করতে চান অবশ্যই এখানে আসুন এবং খুব সুন্দরভাবে ফটো উঠবে এখানে, দারুণ লাগে দারুণ। ডাহাপাড়া ধাম থেকে এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের চতুর্থ গন্তব্যে অর্থাৎ হিরাঝিলের দিকে। এখান থেকে হিরাঝিলের দূরত্ব 1.5 কিলোমিটার। যে আমরা ডাহাপাড়া থেকে এখন যাচ্ছি হিরাঝিলের দিকে। যদিও হিরাঝিলে কিছুই নেই, পুরোটাই ধ্বংসস্তূপে, ভাগীরথী গহ্বরে পুরোটাই তলিয়ে গেছে, কিন্তু তবুও আমরা যাচ্ছি এই কারণে, কারণ এই যে জার্নিটা আশেপাশে যে গ্রাম দারুণ সুন্দর লাগছে, তার একটা অনুভূতি সেটা নেওয়ার জন্যই যাচ্ছি। তো তোমরা একটু দেখো, গ্রাম দুদিকে গ্রাম এবং মাঝখান থেকে একটা সুন্দর পিচের রাস্তা, জার্নিটাও একটা সুন্দর লাগছে। তো ওখানে কি পাবো না পাবো সেটা ভেবে লাভ নেই, তবে ওখানে যাচ্ছি যেহেতু বাহ্যিক যে একটা গ্রামের আকর্ষণ সেটা কিন্তু দাম। জানা যায় সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ এইখানেই ছিল, কিন্তু বর্তমানে ভাগীরথী কল্যাণে তা পুরোটাই তার গহ্বরে। যদিও কয়েক বছর আগে কিছুটা ধ্বংসস্তূপ এখানে দেখা গেলেও বর্তমানে তা প্রায় নিশ্চিহ্ন রূপ লাভ করেছে। ভাগীরথীর জন্য এখানে এখন রাজপ্রাসাদ নেই, পুরোটাই চলে গেছে ভাগীরথী গহ্বরে, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর একটা জায়গা। আমরা আসলাম জঙ্গলের মধ্যে থেকে, দারুণ লাগলো। তো ড্রাইভার যদি বলে যে হিরাঝিলে কিছুই নেই, আপনারা আসুন, জায়গাটা অসাধারণ লাগবে, এটা অনুভব করুন, এখানে এসে বসুন, দারুণ লাগবে। কতই না ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলে, কিন্তু সময়ের অবসানে তা এখন পুরোটাই ধ্বংসস্তূপে। হিরাঝিল থেকে বেরিয়ে এরপর আমরা চললাম পরের গন্তব্য তথা চারবাংলা মন্দিরে। আর চারবাংলা মন্দির এখান থেকে প্রায় 7 কিলোমিটার পথ। আর রানী ভবানীর এই চারবাংলা মন্দিরের খুব কাছেই রয়েছে জোরবাংলা মন্দির, একবাংলা মন্দির ও রাজরাজেশ্বরী মন্দির। চারবাংলা মন্দির থেকে এরপর আমরা বেরিয়ে গেলাম আজকের পর্বের শেষ দর্শনীয় স্থান রোশনীবাগের উদ্দেশ্যে। চারবাংলা মন্দির থেকে রোশনীবাগের দূরত্ব গুগল বলছে প্রায় 9 কিলোমিটার, অর্থাৎ আমাদের প্রায় 30 মিনিট মতো সময় লাগবে টোটোতে। আর এই সেই রোশনীবাগ যেখানে রয়েছে বাংলার তৃতীয় নবাব সুজাউদ্দিন খান ও তার পুত্র সরফরাজ খানের সমাধি। মীর কাসিমের রাজত্ব শেষ হলে 1727 সালে বাংলার নবাব পদে বসেছিলেন তারই জামাতা সুজাউদ্দিন খাঁ। বলে রাখি যে মীর কাসিমের পর যদি কেউ রাজা হয়ে থাকে সেটা হচ্ছে সুজাউদ্দিন খাঁ, অর্থাৎ মীর কাসিমের জামাতা ছিলেন সুজাউদ্দিন এবং তিনি তারপরে রাজত্ব পান ও সেখানে রাজত্ব করেন ও এখানেই তার দেহাবসান ঘটে। তারপরে এখানে রাজ্যভার গ্রহণ করেন সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খান। তো পুরো বংশ পরম্পরায় এখানে রাজত্বভার চলেছিল এবং মুর্শিদ কুলি খাঁর যে জামাতা সুজাউদ্দিন, তার সমাধি এখানে দেওয়া হয়। আর এটাই হচ্ছে সুজাউদ্দিন খাঁর সমাধি। তো মুর্শিদাবাদ শুধু হাজারদুয়ারি মতিঝিল নয়, মুর্শিদাবাদে রয়েছে এরকম অনেক ঐতিহাসিক স্থান যা ভ্রমণ করলে আপনার 2 দিন সময় লাগবে। তো এখন বাজে 5:20 আর আমাদের ট্রেন অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনে যাবো। বারো ঘন্টা ছুটলাম, এখনো ছোটা বাকি সম্পূর্ণ হয়নি। বাড়ি পর্যন্ত না যাওয়া পর্যন্ত সময়টা যাচ্ছে না, এই পর্যন্ত 12 ঘন্টা প্লাস। প্রচন্ড ভিড় এই মুহূর্তে ট্রেন। তো দেখা হচ্ছে কল্যাণীতে নেমে। তো অ্যাট লাস্ট আমরা নেমে গেছি কল্যাণ স্টেশনে। প্রচন্ড পরিমাণে ভিড় ছিল হাজারদুয়ারি এক্সপ্রেসে। তারপরে রানাঘাট থেকে আমরা চেঞ্জ করে লোকাল এলাম, আর এখন যাবো বাড়ি। দারুণ লাগলো, দারুণ সময় কাটলো এতক্ষণ ধরে, খুব সুন্দর এনজয় করলাম। তো আপনারা যদি চান অবশ্যই আসুন মুর্শিদাবাদে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে
নেক্সট ভিডিওতে।